একটা ছেলেকে ভাবুন যার শৈশব কেটেছে মারধর, অপমান আর একাকিত্বের মধ্যে। স্কুলে তাকে এমনভাবে বুলিং করা হতো যে একদিন সে প্রায় মারা যাওয়ার মতো অবস্থায় হাসপাতালে পৌঁছায়। বাড়িতে নেই কোনো বাবার সাপোর্ট, সমাজে নেই কোনো গ্রহণযোগ্যতা, আর তার উপর সে এমন এক জগতে নিজের জায়গা খুঁজছিল যেখানে সবাই তাকে বলতো তুই এখানে বিলং করিস না। কিন্তু সেই ছেলেটা হার মানেনি। সে তার রাগ, কষ্ট আর দুঃখকে শব্দে পরিণত করেছিল, আর সেই শব্দই একদিন তাকে বানিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী র্যাপারদের একজন। এটা কোনো সিনেমার গল্প না, এটা এমিনেমের গল্প। এমিনেম, যার আসল নাম মার্শাল ব্রুস ম্যাটার্স থার্ড, জন্মগ্রহণ করেন 17 অক্টোবর 1972 সালে সেন্ট জোসেফ, মিসৌরি, যুক্তরাষ্ট্রে। কিন্তু এই জন্ম কোনো সুখী স্থির পরিবারের গল্প ছিল না, বরং শুরু থেকেই ছিল অস্থিরতা, অভাব আর ভাঙনের ছায়া। ছোটবেলা থেকে এমিনেম বড় হয়েছেন তার মা ডেবি ম্যাটার্সের সঙ্গে। তার বাবা মার্শাল ব্রুস ম্যাটার্স জুনিয়র যখন এমিনেম মাত্র 6 মাসের শিশু, তখনই তাদের ছেড়ে চলে যান। এরপর তিনি আর কখনো ফিরে আসেননি। শুধু তাই নয়, এমিনেম পরে নিজেই বলেছেন তিনি ছোটবেলায় বাবাকে চিঠি লিখতেন, কিন্তু তার কোনো উত্তর আসেনি। এই অবহেলা, এই না ফেরা তার মনে একটা গভীর ক্ষত তৈরি করে, যা পরে তার গানের লিরিক্সে বারবার ফিরে এসেছে। তিনি আর তার মা বারবার জায়গা পরিবর্তন করতেন, মিসৌরি থেকে ডেট্রয়েট। এই দুই জায়গার মধ্যে তাদের জীবনে দুলে বেড়াতো। কারণ ছিল পরিষ্কার: দারিদ্র্য, স্থায়ী আয়ের অভাব, নিরাপদ বসবাসের জায়গার অভাব। একটা বাড়িতে ঠিকমতো মানিয়ে নেওয়ার আগেই অন্য কোথাও চলে যেতে হতো। ফলে তার জীবনের স্থায়িত্ব বলে কিছুই ছিল না। একজন শিশুর জীবনে বাবা মা দুজনের উপস্থিতি অনেক বড় বিষয়, কিন্তু এমিনেম বড় হয়েছেন একটা সিঙ্গেল প্যারেন্ট হাউস হোল্ডে, যেখানে কোনো পিতৃ স্নেহ ছিল না, কোনো স্থির পরিবার ছিল না, শুধু সংগ্রাম আর টিকে থাকার লড়াই। তার মা ডেবি ম্যাটার্স একাই সব সামলানোর চেষ্টা করছেন, কিন্তু দারিদ্র্য, ব্যক্তিগত সমস্যা আর জীবনের চাপ তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। ডেট্রয়ের দরিদ্রতম এলাকায় একটিতে বড় হওয়া মার্শালের জীবন কখনোই সহজ ছিল না। ছোটবেলায় স্কুলে সে ছিল একেবারে একা, বন্ধু বলতে কেউ ছিল না, বরং প্রতিদিন তাকে সহ্য করতে হতো অপমান, মারধর আর বুলিং। এমনকি একবার এতটা মারধর করা হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার বাবাও তাকে ছেড়ে চলে গিয়েছিল ছোটবেলাতেই। ঘরে ছিল অস্থিরতা, অনিশ্চয়তা আর মানসিক চাপ। একটা শিশুর সবচেয়ে দরকার যেটা, ভালোবাসা, নিরাপত্তা, সেটাই তার জীবনে ছিল না। সে বড় হয়নি কোনো সাপোর্ট সিস্টেম নিয়ে, সে বড় হয়েছে রাগ, একাকিত্ব আর ভেতরের যন্ত্রণাকে নিয়ে। কিশোর বয়সে সে প্রেমে পড়ে র্যাপ মিউজিকের শব্দ আর রিদমের মধ্যে। সে খুঁজে পায় নিজের কষ্ট প্রকাশ করার একটা পথ। কিন্তু এখানেও তার সামনে দাঁড়িয়ে ছিল একটা বড় বাধা। সে ছিল একজন সাদা ছেলে, এমন এক জগতে যেখানে হিপহপ ছিল মূলত ব্ল্যাক কমিউনিটির আধিপত্যে। প্রথম দিকে তাকে কেউ গুরুত্ব দিত না। স্টেজে উঠলে হাসাহাসি করতো, অসম্মান করা হতো, বারবার হারতে হতো র্যাপ ব্যাটেল। অনেকেই এখানেই থেমে যেত, অনেকেই বলতো এটা তোমার জায়গা না। কিন্তু মার্শাল থামেনি, বরং প্রতিটা হার, প্রতিটা অপমান, প্রতিটা প্রত্যাখ্যান সবকিছুকে সে ব্যবহার করেছে নিজের শক্তি হিসাবে। সে পাগলের মতো প্র্যাকটিস করতে শুরু করে, শব্দ দিয়ে খেলা, রাইম, ফ্লো সবকিছু নিখুঁত করার জন্য সে নিজেকে পুরোপুরি বদলে ফেলতে থাকে। এমিনেমের জীবন কখনো সহজ ছিল না। দারিদ্র্য, পারিবারিক অস্থিরতা, অপমান সবকিছু তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। কিন্তু সে ভেঙে পড়েনি, সে তার কষ্টকে অস্ত্রে পরিণত করেছিল। সে লিখতে শুরু করলো নিজের ট্রমা, দারিদ্র্যের বাস্তবতা, সমাজের প্রতি জমে থাকা রাগ। এভাবেই জন্ম নিল তার অল্টার ইগো, স্লিম শেদি, একটা অন্ধকার নির্ভীক চরিত্র যে এমন কথা বলতো যা অন্য কেউ বলার সাহস করতো না। তারপরে এলো সেই মুহূর্ত যেটা সবকিছু বদলে দিল। তাকে আবিষ্কার করেন ডক্টর ড্রে, যিনি নিজেই হিপহপের একজন কিংবদন্তি। এই সহযোগিতা থেকেই তৈরি হলো দ্য স্লিম শেডি এলপি, এবং তারপর সবকিছু যেন রাতারাতি বদলে গেল। একজন অজানা সংগ্রামী ছেলে হয়ে গেল বিশ্বজোড়া খ্যাতির সুপারস্টার। এমিনেম খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় র্যাপার হয়ে ওঠেন। তার অ্যালবাম যেমন দ্য মার্শাল ম্যাটার্স এলপি এবং দ্য এমিনেম শো বিশ্বজুড়ে রেকর্ড ভেঙে দেয়। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। খ্যাতি তাকে এনে দেয় মারাত্মক ড্রাগ অ্যাডিকশন, মানসিক ভেঙে পড়া। 2007 সালে প্রায় মৃত্যুর কাছাকাছি ওভারডোজ। তার জীবন তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বন্ধুদের মৃত্যু, সম্পর্কে ভাঙন এবং একাকিত্ব সব মিলিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলছিল। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে সে তার কেরিয়ার, জীবন সবকিছু হারাতে বসেছিল। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। এমিনেম মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। তিনি নিজেকে নতুন করে গড়ে তোলেন, শারীরিকভাবে, মানসিকভাবে এবং শিল্পী হিসাবে। তার কামব্যাক অ্যালবাম রিকভারি শুধু একটা অ্যালবাম নয়, এটা ছিল তার জীবনের শুরু। এবং নট অ্যাফ্রেড একটা ঘোষণা, আই এম নট অ্যাফ্রেড টু টেক আ স্ট্যান্ড। এই গানটি ছিল তার নিজের অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। এটা তার আগের রাগী ভাঙা এমিনেম ছিল না, এটা ছিল নতুন করে তৈরি হওয়া শক্তিশালী এমিনেম। তিনি প্রথম পরিচিত হন কিম স্কটের সাথে, এবং দুজনেই ছিল কিশোর। কিম বাড়ি থেকে পালিয়ে আসে আর আশ্রয় নেয় এমিনেমের কাছে। এই সম্পর্কটা ছিল আবেগপূর্ণ, অস্থির এবং অনেক ধ্বংসাত্মক। 1999 সালে তাদের প্রথম বিয়ে, 2001-এ ডিভোর্স, 2006 আবার বিয়ে, 2006 একই বছরে আবার বিচ্ছেদ। এই সম্পর্ক শুধু ব্যক্তিগত ছিল না, এটা পরিণত হয় তার গানের সবচেয়ে কাঁচা ও বাস্তব অনুপ্রেরণায়। উল্লেখযোগ্য গান স্ট্যান্ড, মকিংবার্ড, কিম। তার প্রেম কখনো স্থির ছিল না,
কিন্তু ছিল ভয়ঙ্করভাবে বাস্তব, কাঁচা আর হৃদয় বিতারক। যতই বিতর্ক থাকুক, এমিনেমের জীবনের সবচেয়ে শক্তিশালী দিক হলো তার বাবা হওয়া, তার জৈবিক কন্যা, তার বায়োলজিক্যাল ডটার হেলি জেডে। এমিনেম নিজেই বলেছেন সে তার জীবন বাঁচিয়েছে। এছাড়া তার দত্তক নেওয়া কন্যারা হলো এলিয়ানা মেরি ম্যাটার্স, কিমের যমজ বোনের মেয়ে। তার মা মাদকাসক্ত ছিলেন, এমিনেম তাকে নিজের সন্তানের মতো বড় করেছেন। হুইটনি স্কট ম্যাটার্স, কিমের অন্য সম্পর্কের সন্তান, এমিনেম তাকে দত্তক নিয়ে নিজের পদবি দিয়েছেন। এমিনেমের কেরিয়ার শুধু মিউজিক নয়, এটা ছিল একের পর এক যুদ্ধ। ডেবি ম্যাটার্স, তার মা, মামলা করেন তার বিরুদ্ধে, কারণ মাই নেম ইজ এর মতো গানে তাকে অপমান করা। ফলাফল তিনি ছোট অঙ্কের ক্ষতিপূরণ পান। কল্পনা করুন, নিজের পরিবারই হয়ে উঠেছিল তার শত্রু। কিম স্কট তার বিরুদ্ধে মামলা করেন, মানহানি, মানসিক কষ্ট, কারণ তার গানে কিমকে নিয়ে অত্যন্ত সহিংস ও বিতর্কিত লিরিক্স। এমিনেম কখনো চুপ থাকেননি। এবার লাস্ট, মেশিন গান কেলি ডিস, অপমান, পাল্টা আক্রমণ, কখনো কখনো আইন টানাপোড়েন পর্যন্ত গড়িয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল মিউজিক স্যাম্পলিং, লিরিক্স ব্যবহারের অধিকার। অনেক কেস আদালতে বাইরে মিটে যায়। তার সাফল্য শুধু র্যাপের গতি বা শব্দের খেলা দিয়ে মাপা যায় না, এটা ছিল এক ধরনের মানসিক সংযোগ যা খুব কম শিল্পী তৈরি করতে পারে। তার লিরিক্যাল স্পিড ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। শব্দের সাথে খেলা, জটিল রাইম স্কিম এবং এক নিঃশ্বাসে অবিশ্বাস্য গতিতে র্যাপ করা, এসব তাকে আলাদা করে দিয়েছে। কিন্তু শুধু দ্রুত বলা নয়, প্রতিটি লাইনে অর্থ ছিল, গল্প ছিল, ব্যথা ছিল। সবচেয়ে বড় বিষয় তার সততা। অনেক শিল্পী একটা পারফেক্ট ইমেজ তৈরি করে, কিন্তু এমিনেম কখনো সেটা করেননি। তিনি নিজের দুর্বলতা, রাগ, হতাশা সবকিছু প্রকাশ করেছেন খোলামেলাভাবে। এই র অনেস্টি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার গল্প বলার ক্ষমতা ছিল ভয়হীন। তিনি এমন সব বিষয় নিয়ে কথা বলেছেন, পরিবারের সমস্যা, মানসিক সংগ্রাম, দারিদ্র্য, যা অনেকেই এড়িয়ে যায়। তার গানগুলো শুধু গান না, যেন একটা জীবনের গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি নিজের ব্যথাকে সবার ব্যথা বানিয়ে ফেলেছিলেন। তার ব্যক্তিগত কষ্ট, সংগ্রাম এসবই মানুষের সাথে কানেক্ট করেছে। যারা নিজেকে আউটসাইডার মনে করতো, তারা তার গানে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে। তিনি শুধু র্যাপ করেননি, তিনি মানুষের তার জীবন অনুভব করিয়েছেন। আজ তিনি শুধু একজন র্যাপার নন, একটা যুগের প্রতীক। তিনি বিশ্বের অন্যতম বেস্ট সেলিং আর্টিস্ট, একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন, হিপহপের ধারা সম্পূর্ণ বদলে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন, বিশেষ করে যারা নিজেকে ভিন্ন বা অপ্রাসঙ্গিক মনে করত। তার প্রভাব শুধু মিউজিক ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয়, এটা সংস্কৃতি, মানসিকতা এবং আত্মপ্রকাশের ধারণাকেও বদলে দিয়েছে। এমিনেম থেকে আমরা শিখতে পারি, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। তোমার পেনই তোমার পাওয়ার হতে পারে। আলাদা হওয়াকে ভয় পেও না, যদি তুমি আলাদা হও সেটাই তোমার অ্যাডভান্টেজ। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট, প্রতিদিন কাজ করলে তবেই বড় হওয়া যায়। রিয়াল থাকো, ফেক না। মানুষ আসল জিনিসের সাথে কানেক্ট করে, ফেকের সাথে না। ক্রিটিসিজমকে ফুয়েল বানাও, হেট ইকুয়াল টু এনার্জি। যদি তুমি ঠিকভাবে ব্যবহার করো, নিজের জীবন দিয়ে অন্যদের ইন্সপায়ার করো, তোমার জার্নি শুধু তোমার না, অন্যদের পথ দেখাতে পারে। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই দেখতে। আশা করি ভালো লাগবে।